বর্তমান বিশ্বে সুপার পাওয়ার বলেন যদি, তাহলে 4টা সুপার পাওয়ার হলে 4 নাম্বার হলো ভারতের স্থান। 1 নম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র, 2 নম্বরে চীন, 3 নম্বরে রাশিয়া, 4 নম্বরে কিন্তু ভারত। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারত সফর করছেন 4 দিনের জন্য। উনি কলকাতা এসে পৌঁছেছেন গতকাল। সেখানে মাদার তেরেসা ভবনে উনি একটা প্রোগ্রাম করেছেন, সেখান থেকে দিল্লি চলে গেছেন। দিল্লিতে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সে দেশের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সাথে মিটিং করেছেন। এই ভিজিট এর গুরুত্ব কি, এটা থেকে বাংলাদেশের জন্য কোনো খবর আছে কি না, এগুলো নিয়ে আলোচনা করব। যথারীতি এখানে ফ্যান্টাসি বেসড কিছু থাকবে না। আমি আশা করব যেসব তরুণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র যারা ভবিষ্যতে কূটনৈতিক ক্ষেত্রে চাকরি করতে চান, কূটনীতির সাংবাদিকতা করতে চান, কূটনীতি কিভাবে পড়তে হয়, কিভাবে শিখতে হয়, এক ভিডিওতে না, আমি কূটনীতি বিষয়ক যে ভিডিওগুলো করব বা যে লেকচারগুলো দিব সেখানে সেগুলো তুলে ধরার চেষ্টা করব। দেখুন, মার্কো রুবিওর এই ভিজিটটা এমন একটা সময় হচ্ছে যখন ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক এক ধরনের, আমি বলবো যে প্রেসিডেন্ট ট্রাম্পের যে অস্থির এবং ক্যাজুয়াল এবং অপেশাদার যে আন্তর্জাতিক সম্পর্ক উনি চালাচ্ছিলেন, তার কারণে, কোনো বস্তুনিষ্ঠ কারণে নয়, এক ধরনের টানাপোড়েনের মধ্য দিয়ে পড়েছিল। আমরা দেখছিলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ সম্পর্ক, বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম প্রেসিডেন্টশিপের সময় এটা খুব উজ্জ্বল ছিল। আর দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প অনেক ধরনের সিদ্ধান্ত উনি গ্রহণ করা শুরু করলেন, যেগুলো আসলে কোনো ধরনের কূটনৈতিক বোঝাপড়া দিয়ে বা কূটনীতি যেভাবে কাজ করে সেই লেন্সগুলো দিয়ে কোনোভাবে বিশ্লেষণ করা যায় না। যেমন হলো, ওনার একটা হলো যে বিশ্বের বিভিন্ন দেশের উপর অনেক বড় আকারের ট্যারিফ ইম্পোজ করা। ট্যারিফের ক্ষেত্রে তো আপনারা অনেক কিছু জানেন, সেই দেশের আদালতও তার এইসব নীতি বাতিল করে দিয়েছে। উনি এক সময়, অনেক কিছু হয়েছে ইন্ডিয়ার সাথে এই নিয়ে, এক সময় ইন্ডিয়ার উপর 50% ট্যারিফ আরোপ করেছিলেন এবং পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী জঙ্গি শ্রেণীর লোকজন খুব খুশিতে এটা নিয়ে তারা আপ্লুত হয়েছিল যে এবার ভারতকে ধরেছে। কিন্তু পরবর্তীতে প্রেসিডেন্ট ট্রাম্পই আবার 18% নিয়ে এসছেন সেটা, এবং সেটা এখন 10% করার জন্য তাদের নেগোসিয়েশন হচ্ছে। তারা বাংলাদেশের দেশ বিক্রিকারী দস্যু ইউনুস যেমন রাতারাতি চুক্তি করেছে, সেটা ভারত করে নাই। এখনও তারা আলোচনা চালাচ্ছে, আশা করা যাচ্ছে অদূর ভবিষ্যতে এই তাদের যে বাণিজ্য যে একটা টেনশন তৈরি হয়েছিল সেটা কেটে যাবে এবং দুই দেশের জন্য লাভজনক একটা বোঝাপড়ায় তারা আসবেন। এবং এর মধ্যে কিন্তু ভারতের যে 38 বা কত বিলিয়ন ডলারের যে রপ্তানি রয়েছে, বা 83, আমি সংখ্যাটা উল্টে ফেলতে পারি, এটা অব্যাহত রয়েছে এবং ভারতের যে রপ্তানি মার্কিন যুক্তরাষ্ট্রে সেটা বেড়েছে, এর মধ্যেও কিন্তু কমেনি। তারপরে পাকিস্তানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের এক ধরনের প্রেসিডেন্ট ট্রাম্পের, সেটাও বলবো যে তার যে বিভিন্ন জায়গায় চমক দেওয়ার একটা প্রবণতা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, সেখান থেকে আমরা দেখেছি যে উনি একসাথে জেনারেল অসিম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে উনি হোয়াইট হাউসে দাওয়াত দিয়ে নিয়ে গেছেন। এখানে অনেক জিনিস আছে, এটা দীর্ঘ আলোচনায় যাব না। সেটাও ভারত এগুলো নিয়ে কিছু বলেনি, তবে বোঝা যায় যে ভারত এই ব্যাপারে অস্বস্তিতে ছিল। কিন্তু মার্কো রুবিও আজকে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে বৈঠক করার সময়, বৈঠকের মাঝখানে উঠে তারা প্রায় 1 ঘন্টার কাছাকাছি একটা প্রেস কনফারেন্স করলেন। সেখানে জয়শঙ্কর সাহেব বক্তৃতা দিলেন, মার্কো রুবিও সাহেব বক্তৃতা দিলেন। আমরা দেখলাম যে সেখানে মার্কো রুবিও দ্ব্যর্থহীনভাবে ইউএস ফরেন পলিসিতে ভারতের গুরুত্ব তুলে ধরলেন। সেখানে টেকনোলজিতে তাদের কি ধরনের সহযোগিতা সেটা বললেন, এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ভারত সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন পার্টনার, স্ট্র্যাটেজিক পার্টনার, সেটা বললেন। এবং মোটামুটি সব বিষয়ে আলোচনা করলেন। মার্কো রুবিওর কথাবার্তা দেখে আমার কাছে যেটা মনে হয়েছে যে
তারা ভারতের সাথে তাদের সম্পর্ককে কোনোভাবেই ছোট করে দেখার যদি কোনো তরফ থেকে প্রবণতা থাকে সেটা আর কেউ করবে না। মার্কো রুবিও বারবার একই কথা বলছিলেন যে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুটোই বিশ্বের প্রথম এবং দ্বিতীয় বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র। তাদেরকে তাদের পাবলিকের কাছে জবাবদিহি করতে হয়, এবং উনি প্রেসিডেন্ট ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর বন্ধুত্ব রেফার করলেন। এই ভিজিটটায় খুব গুরুত্বপূর্ণ চুক্তি বা কিছু হয় নাই, কিন্তু তাদের মধ্যে যদি কোনো বরফ থাকে সেটা গলানোর বিষয়টা সারা বিশ্বে আলোচনা হচ্ছে। তবে এখানে একটা জিনিস বুঝতে হবে যে মার্কো রুবিও এসেছেন কিন্তু মূলত কোয়াডের পররাষ্ট্রমন্ত্রীদের ভিজিটে অংশগ্রহণ করার জন্য, যেটা 26 তারিখে শুরু হবে। কোয়াড নিয়ে আমি একটা ভিডিও করব, সেই জায়গায় আজকে আলোচনা করছি না। তার আগে মার্কো রুবিও মূলত যেই ডিপ্লোম্যাসিটা করছেন এটা মূলত পাবলিক ডিপ্লোম্যাসি বলা চলে। উনি কলকাতায় গেছেন, উনি দিল্লিতে আছেন, উনি আগ্রা এবং জয়পুর সফর করবেন, ভারতের 4টা বিখ্যাত শহর। এই ধরনের ডিপ্লোম্যাসিকে উনি স্ত্রীসহ ভিজিট করছেন। পাবলিক ডিপ্লোম্যাসি বলে, পাবলিক ডিপ্লোম্যাসি হলো আসলে পাবলিকের সাথে এক ধরনের সম্পর্ক তৈরি করা বা পাবলিক ডিসপ্লে করা যে আপনি একটা দেশকে কতটা গুরুত্ব দেন। এটাকে একটা শব্দ আছে, পিপল টু পিপল কন্ট্যাক্ট, মানুষের জনসাধারণের মধ্যে সংযোগ স্থাপন। অর্থাৎ আপনি সরাসরি সরকারের সাথে আলোচনা না করেও যে কূটনীতি করতে পারেন পাবলিককে প্রভাবিত করলে আপনার কোনো কার্যক্রম দ্বারা, সেটাও দুইটা দেশের মধ্যে পলিটিক্যাল সম্পর্ক আপনার ঘনিষ্ঠতর হতে পারে। সেইটাই পাবলিক ডিপ্লোম্যাসি। এবং পাবলিক ডিপ্লোম্যাসিতে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে চেষ্টা করেছিলেন। আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাহেব এটা নিয়ে খুবই আগ্রহী ছিলেন। আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাবলিক ডিপ্লোম্যাসির ডিজি ছিলাম 1 বছরের উপরে। আমার এই 1 বছর কেটেছে ফরেন মিনিস্ট্রির যারা কর্তা, এই মোমেন সাহেব অনেক এই জিনিসটা বুঝতেন যে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বা পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এদের সাথে ঝগড়াঝাটি করে এরা মুখে বলে যে এই পাবলিক ডিপ্লোম্যাসিকে অনেক কিছু করবে, বিশেষ করে ফরেন সেক্রেটারি। এরা ওইখানে আসলে কোনো রিসোর্স বরাদ্দ করতে চায় না। আবার রিসোর্স থাকে, আবার ওইখানে আমি যখন ছিলাম 4-5 কোটি টাকা ছিল, টাকা আবার খরচ করতে গেলে নানান ধরনের প্রতিবন্ধকতা। আবার এগুলো তো আছেই, সাথে হলো যে আমাদের মানে উচ্চাশা ছিল, কিন্তু কোনোভাবেই এটাকে কেউ প্রমোট মুখে মুখে করে, কিন্তু যে কাজগুলো করলে পাবলিক ডিপ্লোম্যাসি হবে সেটা তাদের সীমাবদ্ধতা ছিল, বা আমাদের রিসোর্সেরও সীমাবদ্ধতা আছে, দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতা আছে। এই ফাঁকে আপনাদের একটা কথা জানিয়ে রাখি, ভারতের পাবলিক ডিপ্লোম্যাসি, যেটা ভারতের যারা আমরা যে এখন ওই যে জয়সওয়ালকে দেখি, তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মুখপাত্র, উনি হলেন এই পাবলিক ডিপ্লোম্যাসি যে উইং বলেন বা ডেস্ক আছে এইটার প্রধান আর কি, এই বিভাগটার। এবং ভারতের পাবলিক ডিপ্লোম্যাসির আপনার যে বাজেট, সেটা কিন্তু বাংলাদেশের টোটাল ফরেন মিনিস্ট্রির বাজেটের চেয়ে বড়। তাহলে বুঝতে পেরেছেন যেসব দেশ পাবলিক ডিপ্লোম্যাসিকে গুরুত্বপূর্ণ মনে করে তারা কত টাকা পাবলিক ডিপ্লোম্যাসিতে খরচ করে। এই যে ইউএসএইডের মাধ্যমে যে 29 মিলিয়নের কথা যে প্রেসিডেন্ট ট্রাম্প স্বীকার করেছিলেন, সেই টাকা ইউএসএইডের মাধ্যমে দিয়েছে না, বললো এই ইউএসএইডের মাধ্যমে তারা ওই যে সব নাটক সিনেমার নায়ক নায়িকা কিনে ফেললো, তারপর বদিউল আলম মজুমদারকে কিনে ফেললো। এটাও কিন্তু পাবলিক ডিপ্লোম্যাসিরই অংশ। অর্থাৎ ইউএসএইড বা এই ধরনের প্রতিষ্ঠান যেসব টাকা পয়সা খরচ করে, এগুলোও কিন্তু পাবলিক ডিপ্লোম্যাসির অংশ। তা আমাদের আসলে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বা আমাদের কূটনীতি এখনো কোন পর্যায়ে আছে, ওই একটা তুলনাতে আপনার বুঝে নিতে হবে যে ভারতের যে মুখপাত্র আছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের, জয়সওয়াল সাহেব, যেই অর্থ তার হাতে বরাদ্দ আছে তার উইংয়ের জন্য, সেটা বাংলাদেশের টোটাল ফরেন মিনিস্ট্রির বরাদ্দের চেয়ে বেশি। যাই হোক, আবার মার্কো রুবিওর ভিজিটে ফিরে আসি। মার্কো রুবিও এবং জয়শঙ্কর সাহেব যেটা আমাদেরকে বুঝালেন যে যদিও জয়শঙ্কর সাহেব খুব তার মতো করে কথা বলেছেন, জয়শঙ্কর সাহেবকে আমরা কিন্তু খুবই ক্যাপেবল ডিপ্লোম্যাট হিসাবে দেখতে শুরু করেছিলাম।
এবং বিশেষ করে ওনার রুক্ষতা এবং বিভিন্ন ক্ষেত্রে ওনার খুব কড়া জবাব, সেগুলো একটা ইম্প্যাক্টফুল ছিল বিশেষ করে ভারতের জনগণের উপর। পরবর্তীতে কিন্তু দেখা গেছে যে আসলে জয়শঙ্কর সাহেবের কূটনীতি যথোপযুক্ত রেজাল্ট কিন্তু আনয়ন করছে না ভারতের জন্য। সুতরাং ভারত রাষ্ট্রের কূটনীতির, উনি রাষ্ট্রের প্রধান কূটনৈতিক কর্মকর্তা বা মন্ত্রী হিসাবে সেগুলো আমাদের দেখতে হবে, অনেক সীমাবদ্ধতা। আমি যেটা সবচেয়ে বড় দেখেছি যে বাংলাদেশে বিএনপি সরকারকে যে আহ্লাদের সাথে ভারত ডেকে নিয়ে এসছে, সেইখানে তাদের যে ভুলভাল ছিল, এখানে আমি জয়শঙ্করকে, আমি তো আর ভেতরের কথা জানি না কারা এগুলোতে উৎসাহী ছিল, কিন্তু জয়শঙ্করকে হয়তো অন্যতম মনে করা যেতে পারে, অথবা ওনার যদি ভূমিকা নাও থাকে মনে করতে হবে যে এটা ওনার ব্যর্থতা। কিন্তু তারপরেও জয়শঙ্কর সাহেব সম্পর্কে একটা কথা বলবো যে বিশেষ করে প্রেস ব্রিফিং বা প্রেসকে মিট করার ক্ষেত্রে জয়শঙ্কর সাহেব অবশ্যই ভারতের মধ্যে খুবই, ভারতের পররাষ্ট্রমন্ত্রীগুলোর মধ্যে সবচেয়ে দক্ষ হিসাবে এখন পর্যন্ত আমরা ওনাকে দেখছি। আর মার্কো রুবিও বর্তমানে শুধু যে মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট বা পররাষ্ট্রমন্ত্রী তা না, উনি কিন্তু আবার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারও, যার কাউন্টার পার্ট ওনার অজিত দোভাল ভারতে। মার্কিন যুক্তরাষ্ট্রে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, এই পদটা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যেটা, এইটা এখন একসাথে পররাষ্ট্রমন্ত্রী দায়িত্ব এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের দায়িত্ব পালন করা পুরো মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে আরেক ব্যক্তি করেছিলেন, আমাদের খুবই পরিচিত হেনরি কিসিঞ্জার। এছাড়া সবসময় এই দায়িত্বগুলোতে দুইটা দায়িত্ব দুই ব্যক্তি পালন করতেন। সুতরাং বোঝাই যাচ্ছে মার্কো রুবিও, যিনি একজন কিউবান ইমিগ্রেন্টদের ছেলে, এই জন্য আমরা দেখবেন আমরা কিন্তু কিউবার উপর প্রতিশোধ নেওয়া, কিউবা সরকার ফেলে দেয়া, এটাতে তারা সাকসেসফুল হবে কি হবে না সেটা হচ্ছে বড় কথা। হলো মার্কো রুবিও যেহেতু ইমিগ্রেন্টদের ছেলে, অর্থাৎ ইমিগ্রেন্টরা কি চাই, একটা ইমিগ্রেন্ট কেন একটা রাষ্ট্র ত্যাগ করে, নিশ্চয়ই তাদের সেই রাষ্ট্রের সরকারকে পছন্দ হচ্ছিল না। সুতরাং মার্কো রুবিও এই ব্যাপারে কড়া ভূমিকা রাখবে, এটাই তো প্রত্যাশিত। মার্কো রুবিওর উপর যে প্রেসিডেন্ট ট্রাম্পের যথেষ্ট ট্রাস্ট আছে, এটাতে বোঝা যায় যে উনি তাকে দুইটা পদে রেখে দিয়েছেন। আর উনি রিলেটিভলি ইয়াং, এই মার্কো রুবিও। এবং মার্কিন যুক্তরাষ্ট্রে আমি যে কজন পররাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক বছরগুলোতে নাম নিতে পারি, সেই ক্রিমিনাল হিলারি ক্লিন্টন থেকে শুরু করে, হিলারি ক্লিন্টন তো আমি বিভিন্ন ভিডিওতে বলেছি, আপনারা জানেন, মার্কিন যুক্তরাষ্ট্রে যারা পাবলিক ফিগার আছে এবং বড় রাজনৈতিক নেতা আছে সবচেয়ে ঘৃণিত। এটা না হলে তো আর আসলে ইউনুসের সাথে কারো বন্ধুত্ব হয় না। দীর্ঘদিন যে বন্ধুত্ব, তাতে তারা বুঝতে পারেনি ইউনুস এই লোকটা কেমন। তারপরেও কিন্তু এই হিলারি ক্লিন্টন ইউনুসকে তার বন্ধু রেখে গেছে। এখান থেকে হিলারি ক্লিন্টন কোন ধরনের মানুষ বোঝা যায়। এই হিলারি ক্লিন্টন থেকে যতগুলো পররাষ্ট্রমন্ত্রী হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে, বিশেষ করে জো বাইডেন সাহেবের যে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনিও ব্লিংকেন, এই ব্লিংকেন নাকি জো বাইডেনের ভাষণ লিখত, এখন জানলাম আমি কয়েকদিন আগে খোঁজ নিয়ে। সে ওই জো বাইডেনের যখন ভাইস প্রেসিডেন্ট ছিল, সেখানে জো বাইডেনের এই পররাষ্ট্র বিষয়ক কাজকর্ম এই অ্যান্টনিও ব্লিংকেন দেখাশোনা করতো, অ্যাডভাইজার বা এইড যাই বলুক। ওই ব্যক্তিগত পরিচয় সূত্রে তাকে পররাষ্ট্রমন্ত্রী করেছিল বাইডেন সাহেব। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে মিডিওকর পররাষ্ট্রমন্ত্রীদের একজন কিন্তু এই ব্লিংকেন, বিচার বুদ্ধিতে সব দিক থেকে, এমনকি উপস্থিতিতেও। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সংস্থাগুলোকে এত পুয়ার করে ফেলেছে, ইমাজিনেশন নাই, সৃষ্টিশীলতা নাই। প্রেসিডেন্ট ট্রাম্পও তাই। তার মধ্যেও আমার কাছে মনে হলো যে প্রেসিডেন্ট ট্রাম্প আগের বার উনি যে কয়েকজন, উনি কমপক্ষে দুইজন ছিল তার প্রথম টার্মেও, তার পররাষ্ট্রমন্ত্রী বা সেক্রেটারি অফ স্টেট, এগুলোর তুলনায় মার্কো রুবিও অনেক উজ্জ্বল। মার্কো রুবিও সিনেটর ছিলেন দীর্ঘদিন, ইউএস একজন সিনেটর ছিলেন, সেখান থেকে ডেকে এবং তিনি বিশেষ করে নিরাপত্তা বিষয়ক কাজকর্ম করে অভ্যস্ত। কিন্তু কূটনীতিক হিসাবেও তার যে, আমরা সাম্প্রতিক দিনগুলোতে বিশেষ করে চীন সফরের সময় মার্কো রুবিওকে অনেক বেশি পার্সোনালিটি ক্যারি করতে দেখা গেছে প্রেসিডেন্ট ট্রাম্পের থেকেও। সেখান থেকে মার্কো রুবিও সম্পর্কে আমি ব্যক্তিগতভাবে একটু উচ্চ ধারণা পোষণ করি একজন পররাষ্ট্রমন্ত্রী হিসাবে। আসলে তো যে কোনো দেশের প্রধানমন্ত্রীর উচিত, আমাদের মতো দেশে বিশেষ করে, সবচেয়ে জ্ঞানী এবং ব্যালেন্সড, সবচেয়ে প্রজ্ঞাবান মানুষটাকে, এবং জ্ঞানী মানুষ এবং বিশ্ব কূটনীতিটা বোঝে, অঞ্চল ভেদে কিভাবে অ্যাকশন নিতে হবে সেটা বোঝে, এই ধরনের মানুষকে
পররাষ্ট্রমন্ত্রী করা উচিত। আমাদের দুর্ভাগ্য এমন মানুষও নাই, আর আমাদের আরো দুর্ভাগ্য যে শেখ হাসিনার আমলের প্রত্যেকটা পররাষ্ট্রমন্ত্রী ছিল ইসলামিস্ট। ইসলামিস্ট মানে হলো যে তাদের সাথে তারা আসলে কোনোভাবেই ওই পশ্চিমের সাথে কূটনীতি করার কোনো সাইকোলজিক্যাল এবং নলেজ বেসড যে যোগ্যতা দরকার, যে ধরনের মানসিক বিকাশ দরকার, সেটা এদের কারো ছিল না। যার ফলে আসলে আমরা পশ্চিমা বিশ্বের সাথে তালটা মিলাতে পারলাম না। আর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা তো আছেই, সেটাকে তো আমরা সবসময় একটা হুজুরখানা হিসাবে গড়ে তুলেছি। সেটা বিএনপিও করেছে, আওয়ামী লীগও করেছে, হয়তো এরশাদ করে না। এরশাদ শুনতাম যে একটু ধমক টমক দিত, তখন অবশ্যই পাকিস্তান ফেরত অফিসাররা ছিল, ইংরেজি টিংরেজি বলতো, সেটা একটা ব্যাপার ছিল। কিন্তু 91 সালের পর থেকে খালেদা জিয়া, শেখ হাসিনা তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয় যে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয় হওয়া উচিত, সেই ধরনের কোনো কার্যক্রম তারা গ্রহণ করেন নাই। আর বর্তমানে তারেক রহমান তো এটাকে একেবারে তার অনেক কথা এখানে বলা যায়, এদের মন্ত্রী প্রতিমন্ত্রী। খলিল সাহেব অভিজ্ঞ মানুষ হিসাবে ঠিক আছে, কথা টথা কম বলে, কিন্তু সে তো আসছে বিদেশি নাগরিক হয়ে। তা আমাদের একটা ভবিষ্যতে দক্ষ পররাষ্ট্র মন্ত্রণালয় লাগবে, যারা শেখ হাসিনা সরকার ফিরে আসলে যারা পররাষ্ট্রমন্ত্রী হবেন, আশা করি তারা অন্তত আমার কথাবার্তা শুনে একটু মন্ত্রণালয়টা চালাবেন। কারণ হলো এখানে আমাদের খুব ভালো করার সুযোগ আছে। সবচেয়ে বড় কথা, দরকার না শুধু, এখানে স্কোপটাও আছে। সেই স্কোপটা আমরা কখনো ইউটিলাইজ করি নাই। বঙ্গবন্ধুর পরে আর কেউ করতে পারে নাই। জিয়াউর রহমানেরও চেষ্টা ছিল, বাট জিয়াউর রহমান তো প্যারালাল পাকিস্তান রাষ্ট্র চালানোর মতো চালিয়েছেন। এরশাদের বরঞ্চ আমি বলবো যে কিছু কিছু জায়গায় মনে হয় যে একটু ছিল। এরশাদ নিজেও এই ব্যাপারে আগ্রহী ছিলেন। পরবর্তীতে আর এই মন্ত্রণালয়টাকে শুধু নিচের দিকে নামিয়ে দেওয়া হয়েছে। না হলে কি এটা থাকে বলেন যে ভারত যেখানে তার পাবলিক ডিপ্লোমেসিতে যে টাকা খরচ করে, আমরা পুরো পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য সেই টাকা খরচ করি না। যাকে একটু প্রসঙ্গান্তরে গিয়ে এগুলো বললাম, আশা করি যারা এই তথ্যগুলো অনেকের জানা দরকার। আর মার্কো রুবিও এবং জয়শঙ্কর সাহেবের আমরা যা দেখলাম প্রেস ব্রিফিং এবং আরও যেসব কাগজপত্র বের হয়েছে, এখান থেকে যে জিনিসটা ফুটে উঠেছে সেটা হলো যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র তো এখন ভারতকে চাইলেই যা ইচ্ছা তা করাতে পারবে না। পাকিস্তানকে দিয়ে যা করিয়ে ফেলা যায় একটা ধমক দিয়ে, সেটা সম্ভব নয়। ভারত হলো বর্তমান বিশ্বে সুপার পাওয়ার বলেন যদি, তাহলে 4টা সুপার পাওয়ার হলে 4 নাম্বার হলো ভারতের স্থান। 1 নম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র, 2 নম্বরে চীন, 3 নম্বরে রাশিয়া, 4 নম্বরে কিন্তু ভারত। তো ভারত যেখানে এই পরিমাণ গ্রো করেছে, সেখানে তো মার্কিন যুক্তরাষ্ট্র চাইলেই ভারতকে দিয়ে যা ইচ্ছা তা করাতে পারবে না। প্রেসিডেন্ট ট্রাম্প যেটা ভেবেছিলেন যে নরেন্দ্র মোদী সাহেবকে ধমক দিয়ে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবেন, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাশা করা তো ঠিক না, তাই না? তাদেরকে তো বুঝতে হবে যে ভারত আর এখন 20 বছর 30 বছর আগের ভারত নাই। সেই জায়গায় আসলে মার্কিন যুক্তরাষ্ট্র খুবই কম ওয়াকিবহাল থাকে মানুষের মনোজগতের বৃদ্ধি, মানুষের অর্থনৈতিক বিকাশ। তারা অনেক পুরনো ধ্যান ধারণা নিয়ে এগিয়ে যায়, যার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্কের কিছু যে ছন্দপতন হয়েছিল, সেটাই কিন্তু এটার কারণ। আবার ভারত দেখেন, ভারত একই সাথে প্রায় প্রত্যেকটা রাষ্ট্রের সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করে বা আছে তাদের। যেমন আমরা দেখি যে ভারতের ইরানের সাথেও সুসম্পর্ক আছে, আবার ইসরায়েলের সাথেও সুসম্পর্ক আছে, আবার মিডল ইস্টের যে দেশগুলো, গালফ কান্ট্রি যেগুলোকে বলে, সৌদি আরব, কাতার, ইউএইর সাথে তো এখন বিশেষ সুসম্পর্ক তাদের রচিত হয়েছে, এগুলো আছে। আর বাংলাদেশের জঙ্গিরা যেভাবে ভারতকে দেখে, সেটা যদি দেখতো তাহলে তো ভারতের সাথে মিডল ইস্টের একটা মুসলমান দেশের সাথেও কিন্তু সুসম্পর্ক থাকার কথা না, যেখানে আবার ভারতের সাথে ইসরায়েলের বিশেষ সুসম্পর্ক আছে, তাই না? আপনারা বাংলাদেশের জঙ্গিদের যদি ভালোভাবে বিবেচনা না করেন, তাদেরকে যদি জাতীয় জীবন থেকে যদি তাদের মাইনাস না করেন, আপনার বাংলাদেশের পররাষ্ট্র নীতিও কোনোদিন হবে না। যাই হোক, অনেক প্রসঙ্গান্তরে চলে যাচ্ছি। যেটা বলতে চাই যে ভারতের তো এই যে বিশাল একটা জটিল সম্পর্ক, মানে জটিল অবস্থা দাঁড়িয়ে যায়, তাই না? প্রত্যেকটা রাষ্ট্রের সাথে সুসম্পর্ক রক্ষা করতে গেলে চীনের সাথেও তাদের ওয়ার্কিং রিলেশনস আছে। আমরা তো মনে করি যে কালকে যুদ্ধ লেগে যাবে। রাশিয়ার সাথে ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধুত্ব রয়েছে, যেটা ভারতও খুব কেয়ার করে, এই সম্পর্কটাকে টেক কেয়ার করে। আবার এই সুসম্পর্ক কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের হেল্প করেছিল, সেটা আপনারা জানেন। তো ভারতের এই জটিল সম্পর্ক রচনায় ভারত তো সেইভাবেই চাইবে বিশ্বের এখন 4 নাম্বার সুপার পাওয়ার, এক সময় এটা 3 নাম্বার 2 নাম্বার হয়ে যাবে। অর্থাৎ এই 4টা রাষ্ট্রই কিন্তু পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে আগামী 50, 60, 100 বছর। মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ভারত। ভারতের গুরুত্বটা আমাদের বুঝতে হবে এবং ভারতের জটিলতাটা বুঝতে হবে, যেটা আবার মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো এখনো বুঝতে চায় না। তাদের এই স্ট্র্যাটেজিক পার্টনারশিপে ভারতকে তারা একটা জুনিয়র ঠিকই আছে, কিন্তু যেইভাবে জুনিয়র ভাবে ভারত তো সেইভাবে জুনিয়র না। ফলে এদের মধ্যে কিছু
টানাপোড়েন সাময়িক সৃষ্টি হয়, কিন্তু যেটা এই দুই পররাষ্ট্রমন্ত্রীর কথাবার্তা থেকে আমরা স্পষ্টভাবে ধরে নিতে পারি যে এদের মধ্যে যে সম্পর্কটা, এটা কিন্তু ভ্যালু বেসড, গণতান্ত্রিক ভ্যালু বেসড। এইটা কোনো কিছু নষ্ট করতে পারবে না, চীন বলুন পাকিস্তান বলুন, কোনো কিছু নষ্ট করতে পারবে না। আর অজিত দোভালের সাথে রুবিও সাহেবের বৈঠকে সেখানে রিজিওনাল স্ট্যাবিলিটির কথা বলা হয়েছে, আঞ্চলিক স্ট্যাবিলিটি। তো সাউথ এশিয়াতে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, সেখানে সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা হয়েছে। নিশ্চিতভাবে বাংলাদেশের সম্পর্কে এবং সেই সাথে আমি মনে করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কেও কথা হয়েছে। এখন কতটুকু কথা হয়েছে সেটা নির্ভর করে যে অজিত দোভালরা বাংলাদেশের জঙ্গিবাদকে কতটা বোঝেন, কতটা স্টাডি করেন। আমার স্টাডিতে আমি খুব একটা ভারতের এই বোঝাপড়ার মধ্যে আমি মনে করি যে অদক্ষতা আছে এবং অসম্পূর্ণতা আছে। সেই দিক থেকে দেখতে হবে। আপনারা নিশ্চয়ই অনেকের ভিডিও দেখে অনেক কিছু শুনছেন, কল্পনা বেসড, বেসড। আমি তো আসলে আমার জায়গা থেকে সেগুলো বলে আপনাদের খুশি করতে পারবো না। তবে আমি মনে করি যে আমার ভিডিওগুলো তরুণ সমাজের জন্য, ভবিষ্যতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির জন্য, যে সরকার হবে তাদের জন্য, সেটার পরিপ্রেক্ষিতে আমরা মূল জিনিসগুলো সংক্ষেপে বলার চেষ্টা করি। একটা ভিডিওতে তো আর বলা যায় না অনেক কিছু, কিন্তু আমাদের এই লেকচারগুলো অব্যাহত থাকবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই মুহূর্তে ভারত সফরে রয়েছেন। তিনি ভারতীয় উচ্চ পর্যায়ের বিভিন্ন মন্ত্রী এবং ব্যক্তিবর্গের সাথে মিটিং করছেন। স্বভাবতই আমাদের কৌতূহল রয়েছে যে তার এই মিটিংয়ে, তার এই আলোচ্য সূচিতে বাংলাদেশ রয়েছে কিনা। আজকে এই বিষয়েই আলোচনা করব, শেষ পর্যন্ত সাথে থাকবেন। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার পরে এই প্রথম ভারত সফরে এলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, এবং তার আজকে 24শে মে ভারতে আসবার কথা ছিল, কিন্তু তিনি একদিন আগেই গতকাল 23শে মে এসেছেন এবং তিনি সরাসরি গিয়েছেন কলকাতায়। কলকাতায় তিনি ভিক্টোরিয়া মেমোরিয়ালস এবং মাদার তেরেসার সদনে গিয়েছিলেন, যেটি নিয়ে আমি গতকাল কথা বলেছিলাম। কিন্তু গতকাল তিনি দিল্লি গিয়েছেন এবং আজকে দিল্লিতে তিনি খুব ব্যস্ত সময় কাটিয়েছেন। তিনি 2 দফায় ভারতের জাতীয় উপদেষ্টা অজিত দোভালের সাথে মিটিং করেছেন এবং এই মিটিংগুলোতে অনেক বিষয় আলোচনা হয়েছে। এবং তারপরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্করের সাথে তিনি মিটিং করেছেন। অজিত দোভালের সাথে মিটিংয়ে কি আলোচনা হলো? সেখানে মূলত আলোচনা হয়েছে যে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের যে ক্রমশ প্রভাব বাড়ছে, সেই প্রভাব কি করে নিয়ন্ত্রণ করা যায় সেটি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও ক্রস বর্ডার টেরোরিজম বা সীমান্ত পারের সন্ত্রাস, সামুদ্রিক নিরাপত্তা, বর্তমানে পশ্চিম এশিয়ায় যে সংকট চলছে, যে এই যে ইরানকে আক্রমণ করা এবং তার ফলশ্রুতিতে সৌদি আরব, ইউনাইটেড আরব এমিরেটস, কুয়েত, বাহরাইন, ওমানে যে ইরান আক্রমণ করছে, ওভারঅল মধ্যপ্রাচ্যের সংকট নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে এবং এই সংকট কি করে নিয়ন্ত্রণে আনা যায় সেটি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া তাদের মধ্যে আলোচনা হয়েছে যে তাদের মধ্যে যে যৌথ সামরিক মহড়া হতো সেটি কি করে আরো বৃদ্ধি করা যায়, ভারত আমেরিকার মধ্যে ইন্টেলিজেন্স ইনফরমেশন শেয়ারিংটা আরো কি করে বাড়ানো যায়, এবং পাকিস্তান ভিত্তিক যেসব সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে তাদের নিয়েও কিন্তু এই মিটিংয়ে আলোচনা হয়েছে। এরপরে ডক্টর জয়শঙ্করের সাথে যে মিটিং হয়েছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই মিটিংয়ের কোনো ইনফরমেশন যেন বাইরে না যায় এতটাই গোপনীয়তা বজায় রাখা হয়েছে। তারপরেও আমার সূত্র কিছুটা ইনফরমেশন পেয়েছে, যেমন এই মিটিংটাকে যদি আমেরিকার দিক থেকে বলা যায় যে এটা আসলে একটা ড্যামেজ কন্ট্রোল সর্ট অফ মিটিং। কারণ আমেরিকা ভারতের যে সম্পর্ক, আপনারা জানেন যে এই সম্পর্ক নিয়ে বেশ টানাপোড়েন চলছিল, বিশেষ করে ট্রাম্প নির্বাচিত হবার পরে এবং ট্রাম্পের নির্বাচনে যেভাবে মোদি একটা সমর্থন ছিল, সেখানে তারপরে আমরা ফেব্রুয়ারিতে দেখেছি যে মোদি হোয়াইট হাউসে গিয়েছে, তাদের সাথে একটি আলোচনা হয়েছে, দে হ্যাড লাঞ্চ টুগেদার। তো স্বভাবতই ধারণা করা হয়েছিল যে ইন্ডিয়া এবং আমেরিকার সম্পর্কটা খুব উষ্ণ হবে, কিন্তু পরবর্তীতে দেখা গেল ট্যারিফ নিয়ে এবং অন্যান্য ইস্যু নিয়ে তাদের সম্পর্কটা কিন্তু স্মুথলি যায়নি। তো এই যে সম্পর্কের অবনতি, সেটি আসলে ঠিক করতে এসেছেন মার্কো রুবিও এবং সেটাকে তিনি বলছেন যে ড্যামেজ কন্ট্রোল করতে এসেছি। এবং ইন্ডিয়ার সাথে আমেরিকার সম্পর্কের
এই যে অবনতি হয়েছে এর দায় কিন্তু মার্কো রুবিও নিজেই স্বীকার করেছেন, বলেছেন যে এর জন্য আসলে আমেরিকাই দায়ী। আমেরিকাই একসময় ট্যারিফ নিয়ে কথা বলেছেন। আবার আর এই সাউথ এশিয়ান রিজিয়নে আরেকটি কারণ হলো যে আমেরিকা এবং ভারতের সম্পর্কের অবনতি, সেটা হলো বাংলাদেশ। কারণ আপনাদের মনে আছে যে ট্রাম্প নির্বাচিত হবার পরে হোয়াইট হাউসে যে গিয়েছিলেন মোদি, এবং সেখানে ট্রাম্পও বলেছিলেন যে এই সাউথ এশিয়ান এই বিষয়গুলো, বিশেষ করে বাংলাদেশের বিষয়গুলো তারা ভারতের সাথে মিলেই কাজ করবে। মানে সোজা কথা হলো যে ভারতের চোখে তারা বাংলাদেশকে দেখবে। কিন্তু পরবর্তীতে আমেরিকা কথা রাখেনি। আমেরিকা অনেক কাণ্ড ঘটিয়েছে যেগুলোতে ভারতের আপত্তি ছিল, ভারতের স্বার্থবিরোধী ছিল। তো এখন বিশ্ব রাজনীতিতে মাইনকার চিপায় পড়ে ট্রাম্প তার পররাষ্ট্রমন্ত্রীকে ভারতে পাঠিয়েছে, এবং সেখানে তারা বাংলাদেশ বিষয় নিয়ে আলাপ করেছে। এবং আবারও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে বলা হয়েছে যে বাংলাদেশ বিষয়ে তারা ভারতের সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নেবে। এতদিন তারা যা করেছে সেটা আসলে আহ, তারা মনে করে যে এটা ঠিক হয়নি, কারণ তারা শুরু থেকে বলেছিল যে ভারতের সাথে আলোচনা করেই তারা এই সাউথ এশিয়ান, ইন্দো প্যাসিফিক এই পলিসিগুলো ঠিক করবে। এবং মার্কো রুবিও ট্রাম্পের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রী শ্রী মোদিজিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছে, এবং ট্রাম্পও ভারতে আসার আগ্রহ ব্যক্ত করেছে। এবং ট্রাম্প জাতিসংঘের যে সাধারণ পরিষদের অধিবেশন আছে সেপ্টেম্বরের শেষের দিকে, তারপরে অথবা অক্টোবরের প্রথম সপ্তাহে ভারত আসার ইচ্ছে ব্যক্ত করেছেন। সো এই বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। বাংলাদেশ নিয়ে কি আলোচনা হয়েছে সেটা যদিও বলা হচ্ছে যে এ ব্যাপারে বাইরে কোনো তথ্য দেওয়া হবে না, কিন্তু খুব স্বাভাবিকভাবেই এটা একটা অনুমান করা যায় বা বিশ্লেষণ করে যেটা উঠে আসে যে এই যে আমেরিকা যে ইনুসকে দিয়ে বাংলাদেশের রেজিম চেঞ্জ করেছে, এবং তারপরে বাংলাদেশের যে রাজনৈতিক গতি প্রকৃতি এবং এখন পর্যন্ত যেভাবে চলছে, তাতে ভারত কিন্তু যথেষ্ট নাখোশ, এবং এটা ভারতের নিরাপত্তার উপরে হুমকি হয় এরকম অনেক ঘটনা কিন্তু বাংলাদেশের মাটিতে ঘটছে, বিশেষ করে পাকিস্তান ঘটাচ্ছে। তো এই জায়গাগুলোতে ভারত একটা ক্লিয়ার অবস্থান নিয়েছে, এবং সেটা নিয়েই আজকে মার্কো রুবিওর সাথে ক্লিয়ার একটা আলোচনা হয়েছে। তো এই আলোচনার প্রেক্ষিতে আগামী দিনে বাংলাদেশকে নিয়ে যে বর্তমান যে নানামুখী টানাপোড়েন, সেখানে আমেরিকা তার অবস্থান বদলাতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও আমেরিকাকে বিশ্বাস করার আগে আসলে বহুবার ভাবতে হয়, কারণ আমেরিকা বহুবার ভারতের সাথে কথা দিয়েছে কিন্তু কথা রাখেনি। কিন্তু এইবার বিশ্ব রাজনীতিতে মানকার চিপায় পড়ে তারা আবার ভারতের কাছে এসেছে, এবং ভারত আবারও বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। এখন দেখা যাক যে মার্কো রুবিও ফিরে যাবার পরে বাংলাদেশ ইস্যুতে কিছু চেঞ্জ আসে কিনা। তবে ধারণা করা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে নিকট ভবিষ্যতে কিছু চেঞ্জ আসবে, কারণ শেখ হাসিনা বলেছেন তিনি অচিরে দেশে ফিরবেন। আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথেও কথা বলে বোঝা যাচ্ছে যে তারা বাংলাদেশে ফেরার ব্যাপারে চিন্তা ভাবনা করছেন, যারা দেশের বাইরে রয়েছেন, এবং তারা রাজনীতি নিয়ে কিন্তু নতুন করে ভাবছেন। তো সব মিলিয়ে যে অবস্থা দাঁড়িয়েছে তাতে আমাদের অপেক্ষা করতে হবে, এবং আমার মনে হয় যে বাংলাদেশের জন্য ভালো কিছুই হয়তো অপেক্ষা করছে। আর শেখ হাসিনা যে দেশে ফিরে আসতে চেয়েছেন, এটি শোনার পরে দেশের ভেতরে যে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, বিশেষ করে শেখ হাসিনার বিরোধী পক্ষের শিবিরে যে প্রতিক্রিয়া, যে কাঁপুনি, যে ভয়, তাতে বোঝাই যাচ্ছে যে শেখ হাসিনা ফেরার কথা বলে একটা মাস্টার স্ট্রোক দিয়েছেন। এখন আমরা অপেক্ষা করি। পলিটিক্স ইজ এ গেম, এখানে নিরন্তর খেলা চলছে, এবং এটা একটা টেস্ট ম্যাচ, এটা T20 নয়। ভারত এই পর্যন্ত কিন্তু তারা যেভাবে খেলছে, আমরা অনেকেই বলি যে ভারত কি করছে বা ভারতের মুখের দিকে তাকিয়ে আছেন কেন। আপনারা যদি চিন্তা করে দেখেন যে ডক্টর ইউনূস মিনিমাম 5 বছর ক্ষমতায় থাকবে, 5 থেকে 10 বছরের জন্য এসেছিল, তাকে কিন্তু 1.5 বছরের মাথায় বিতাড়ন করা হয়েছে। জামাত কনফার্ম ক্ষমতায় যাবে, সেই আয়োজন করেছিল
ট্রেসিয়ান জ্যাকবসনের কথা মনে আছে, যে ভারত বাংলাদেশে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ছিলেন? তিনি কিন্তু সব আয়োজন করেছিলেন, তিনি সাংবাদিকদের সাথে আলোচনাও বলেছিলেন। জামাতকে ক্ষমতায় যেতে দেওয়া হয়নি, সুতরাং ভারত কিন্তু তার মতো করে গুটি চালছে। তো আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে জামাত, বিএনপি, এনসিপি যদি মনে করে যে তারা যেভাবে চাইছে সেভাবেই চলবে, তাহলে আমার মনে হয় যে সেটা তারা ভুল করবে।